ব্যবহার করে আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল করতে পারি, খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো আমরা পড়ব। তারপরে বায়োলজিক্যাল কন্ট্রোলের অ্যাডভান্টেজেস আর বায়োলজিক্যাল কন্ট্রোলের ডিসঅ্যাডভান্টেজেস, এগুলো আমরা এই এই চ্যাপ্টারে পড়বো। এছাড়া বিহেভিয়ারাল কন্ট্রোল, সেখানে আমরা আরেকটু পড়বো, সেটা অন্য টপিকস, অন্য ইয়েতে যাবে। আচ্ছা, এখন বায়োলজিক্যাল কন্ট্রোল যেটা, সেটা কি একটু কি তোমাদের আন্দাজ আছে নাকি? বায়োলজিক্যাল কন্ট্রোল বলতে আমরা কি বুঝি? ম্যাম, একটা স্পিসিস দ্বারা একটা স্পিসিসকে কন্ট্রোল আচ্ছা আচ্ছা, কন্ট্রোল অফ ইনসেক্ট উইথ আদার বায়োলজিক্যাল এজেন্ট। বায়োলজিক্যাল যে কোনো একটা স্পিসিস দিয়ে একটা স্পিসিস হতে পারে, আমরা অন্য কোনো লিভিং দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। কিন্তু মনে করো ইনসেক্টকে আমরা প্ল্যান্ট দিয়েও কন্ট্রোল করতে পারি, প্ল্যান্ট তো বায়োলজিক্যাল, তাই না? ভাইরাস দিয়ে, ব্যাকটেরিয়া দিয়ে, বা আবার একটা ইনসেক্টকে একটা ইনসেক্ট দিয়েও আমরা কন্ট্রোল করতে পারি। এটাই হলো বায়োলজিক্যাল কন্ট্রোল। যাই হোক, সংক্ষেপে আমি বললাম। তারপরেও আমাদের একটু ডেফিনেশনটা শেখা দরকার, একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন, অনেক ডেফিনেশন আছে, তার মধ্যে একটা ডেফিনেশন আমরা বলি, দুটো ডেফিনেশন আমরা বলি। সেকেন্ড ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, আমি স্পেশালি পছন্দ করি। তারপরে একটু দেখো আমরা কি ডেফিনেশনটা কি দিলাম। কন্ট্রোল অফ পেস্ট। পেস্ট বলতে আমরা বিশেষ করে অ্যান্টোমোলজি ডিপার্টমেন্ট, পেস্ট বলতে কিন্তু আমরা ইনসেক্টকেই বুঝি, ইনসেক্টই আমাদের পেস্ট। কন্ট্রোল অফ পেস্ট, স্পেশালি ইনসেক্ট, বাই ডিসরাপিং দেয়ার ইকোলজিক্যাল স্ট্যাটাস। তাদের ইকোলজিক্যাল স্ট্যাটাস, এরা কি আমাদের ক্ষতি করে, সেই ক্ষতির ধরন অনুযায়ী তাদের স্ট্যাটাস হয়। কেউ হয় মেজর পেস্ট, কেউ মাইনর, হ্যাঁ, কেউ কোনো গুরুত্ব নাই, কারো গুরুত্ব আছে, সেই রকম। বাই ডিসরাপিং দেয়ার ইকোলজিক্যাল স্ট্যাটাস as through the use of organism that are natural predator, parasitoid or pathogen. তারা ন্যাচারাল প্রিডেটরও হতে পারে, প্যারাসিটয়েডও হতে পারে, প্যাথোজেনও হতে পারে, অথবা প্ল্যান্টও হতে পারে, অথবা সবগুলার একসাথে কম্বাইন্ডও হতে পারে। তাহলে কন্ট্রোল অফ ইনসেক্ট বাই ডিসরাপিং দেয়ার ইকোলজিক্যাল স্ট্যাটাস as through the use of organism. Control of insect through use of natural predator, parasitoid or pathogen. এটাই আসলে বায়োলজিক্যাল কন্ট্রোল। For example, biological control include the use of ladybird beetle to prey on aphid or scale insect. আমরা লেডিবার্ড বিটল দিয়ে যখন অ্যাফিড বা স্কেল ইনসেক্টকে কন্ট্রোল করব, তখন সেটাকে একটা বায়োলজিক্যাল কন্ট্রোল বলবো। বা একটা ইনসেক্টকে কন্ট্রোল করার জন্য যখন আমরা ব্যাকটেরিয়া ব্যবহার করব, ব্যাসিলাস বিটি ব্যবহার করব, তখন সেটাকে আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল করব। বা একটা ফাঙ্গাস ব্যবহার করব, সেই ফাঙ্গাস ট্রাইকোডার্মা ব্যবহার করব, তখন সেটাকে আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল বলবো। এগুলাই হলো বায়োলজিক্যাল কন্ট্রোলের এক্সাম্পল। আর একটা আমরা দেখি biological control definition. Biological control is a method of controlling pest, especially insect, using other living organism. খুব সুন্দর কথা। biological control is a method of controlling insect using other living organism. খুবই সংক্ষেপে। এখানে আরেকটু, এটা কিন্তু ন্যাচারাল কন্ট্রোলও তো হইতে পারে। একটা লিভিং অর্গানিজম দিয়ে ইনসেক্ট যখন ন্যাচারালি কন্ট্রোল হয়, তখনও সেটা বায়োলজিক্যাল কন্ট্রোল, তখন তাকে আমরা বলতে পারি না। কারণ একটুখানি এই জন্য সংজ্ঞার মধ্যে আরেকটু ডিফাইন করতে হবে আমাদের। ইট রিলাইজ অন প্রিডেশন, প্যারাসিটিজম, হার্বিভরি অর আদার ন্যাচারাল মেকানিজম হুইচ। তোমাদের কি আরো আছে? তোমাদের কি আমাদের অ্যাকসেপ্ট করতে হয় না? অটোমেটিক ঢুকতে পারো তোমরা, তাই না? আচ্ছা। It relies on predation, parasitism, herbivory, or other natural mechanisms which typically involves an active human management role. আমাদের এই ক্ষেত্রে অ্যাক্টিভ হিউম্যান ম্যানেজমেন্ট রোল লাগবে, নাইলে কিন্তু আমাদের হবে না, বায়োলজিক্যাল কন্ট্রোল হবে না, তখন ন্যাচারাল কন্ট্রোল হয়ে যাবে। তার মানে বায়োলজিক্যাল কন্ট্রোল তখনই হবে আমরা লিভিং অর্গানিজম দিয়ে যখন পেস্টকে কন্ট্রোল করব, তখন আমাদের মানুষের অ্যাক্টিভ ইনভলভমেন্ট থাকতে হবে। আদারওয়াইজ ইট উইল কল ন্যাচারাল কন্ট্রোল। তাহলে আমরা লিভিং অর্গানিজম, এটা ইনসেক্ট হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, এগুলা দিয়ে আমরা কন্ট্রোল করব। প্রিডেটর হতে পারে, প্যারাসিটয়েড হতে পারে,
এগুলা দিয়ে কন্ট্রোল করব, কিন্তু কন্ট্রোল করার ক্ষেত্রে আমাদের কিন্তু তাদের মানুষের একটা রোল থাকতে হবে। নেচার এটা করলে হবে না, তখন সেটাকে বায়োলজিক্যাল কন্ট্রোল আমরা সাধারণত বলি না, হ্যাঁ, ন্যাচারাল কন্ট্রোল বলি। ইট ক্যান বি অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আইপিএম প্রোগ্রাম। বায়োলজিক্যাল কন্ট্রোল কিন্তু আইপিএম এর একটা খুবই খুবই ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। আইপিএম তোমরা তো জানো, আইপিএম ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, তোমরা এটার এটা তোমাদের পড়াইছে বোধহয় না? অন্য স্যার, তোফাজ্জল স্যার পড়াইছে নাকি? কে পড়ায়? আইপিএম পড়েছো? তোমাদের শুরু হয়েছে? না ম্যাম, শুরু হয় নাই। আচ্ছা, যাই হোক, আইপিএম এর অনেক কম্পোনেন্ট আছে, অনেক ভাবে আমরা কেমিক্যালি কন্ট্রোল করতে পারি। নর্মালি আমাদের দেশে ইনসেক্ট কন্ট্রোল করার জন্য কেমিক্যাল কন্ট্রোল করে, মেকানিক্যাল কন্ট্রোল করে, বা তারপরে কালচারাল কন্ট্রোল করে ইনসেক্টের, তাই না? এটা তো করে। তারপর বায়োলজিক্যাল এজেন্টটা খুবই ইম্পর্টেন্ট, ইদানিং কালে এটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়। কেমিক্যালটাকে আমরা অ্যাভয়েড করি, কারণ এটা অনেক হ্যাজার্ডস, আমাদের প্রবলেম করে। এই কারণে বায়োলজিক্যাল এজেন্টটাকে আমরা গুরুত্ব দিব। হুম, তাহলে বায়োলজিক্যাল কন্ট্রোল বলবো অন্য কোনো লিভিং অর্গানিজম দিয়ে ইনসেক্টকে দমন করার মেথডটাকে আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল বলবো। তবে এই ক্ষেত্রে অবশ্যই এই যে লিভিং অর্গানিজমটাকে আমরা ব্যবহার করব, এই ক্ষেত্রে আমাদের হিউম্যানদের অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগবে, নাইলে আমরা তখন সেটাকে ন্যাচারাল কন্ট্রোল বলবো। এটাই হলো বায়োলজিক্যাল কন্ট্রোলের ডেফিনিশন। এখন আমরা টাইপস অফ বায়োলজিক্যাল কন্ট্রোল, কি কি বায়োলজিক্যাল কন্ট্রোল মেথড আছে, কি কি ভাবে আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল করতে পারি। সাধারণত 3 ভাবে আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল করি। একটা হলো ইম্পোর্টেশন, আরেকটা হলো অগমেন্টেশন, আরেকটা হলো কনজারভেশন। বায়োলজিক্যাল কন্ট্রোল 3 ভাবে করা যায়। আমাদের মনে করো বায়োলজিক্যাল একটা একটা পোকা আর একটা পোকাকে খায়, ওই পোকাটা যদি আমার কাছে না থাকি, তাহলে আমি কিনে নিয়ে আসবো, ধার করে নিয়ে আসবো, ওইটাকে নিয়ে এসে আমি দিয়ে, যেমন নাকি ইনসেক্টিসাইড আমরা ব্যবহার করি, ওরকম ওই পোকাটা নিয়ে এসে আমরা ব্যবহার করব, ইম্পোর্ট করে নিয়ে আসবো। আমার কাছে, আমার দেশে নাই, আমি এই পোকাটার খোঁজ পাইছি, এই পোকা দিয়ে পোকা দমন করা যায়, তখন ওইটাকে আমি কিনে নিয়ে আসবো বা অন্যখান থেকে নিয়ে এসে আমার দেশের ব্যবহার করব, সেটাকে বলে ইম্পোর্টেশন। আর অগমেন্টেশন আমার দেশে আছে, হ্যাঁ, মনে করো একটা পোকা, আমি খবর পেলাম এই পোকাটা আমার দেশে পোকা, মনে করো অ্যাফিড কন্ট্রোল করার জন্য লেডিবার্ড বিটলটা ভালো ইফেক্টিভ, আমি জানি আমার দেশেও অ্যাফিড লেডিবার্ডও আছে, কিন্তু এটা এত কম আছে যেটা আমার কন্ট্রোল হচ্ছে না। ন্যাচারালি এটা কন্ট্রোল করে, কিন্তু হচ্ছে না, ওটা দিয়ে কাজ হচ্ছে না, আমার ক্ষতি হয়ে যাচ্ছে, আমার ইকোনমিক লস হয়ে যাচ্ছে। তখন আমি এটাকে কি করব, আমার আমার কাছে আছে, ওটাকে আমি খাবার দিব, ওটাকে পালবো, পেলে আমি ছেড়ে দিব বেশি করে, যে তোমার আমার কাজ, যাতে আমার পোকাটাকে দমন করতে পারে, তখন সেটাকে বলো অগমেন্টেশন। আর কনজারভেশন, আমি এমন কিছু করলাম, যেমন লেডিবার্ড বিটল আছে, আমি তার খাবার, নিয়মিত খাবার দিলাম, তার থাকার জন্য ব্যবস্থা করলাম, তার যাতে নষ্ট না হয়, পপুলেশন কমে না যায়, বাড়তে থাকে, সেইগুলা ফ্যাসিলিটিস দিলাম, সেগুলাকে বলে কনজারভেশন। সাধারণত আমাদের দেশে ফার্মাররা কিন্তু মনের অজান্তেই কনভারসেশনটা করে, তারা ওই পোকার যাতে কোনোভাবে ক্ষতি না হয়। এই যে আমরা নিজেরাও সায়েন্টিস্টরাও বলি যে তোমরা ইনসেকটিসাইড দিও না, বেশি ব্যবহার করো না ফার্মারদেরকে, করলে এটা আমাদের ন্যাচারাল যে এনিমি, যে প্রিডেটর আছে, এটা মরে যায়। এই যে তার স্টপ করি ইনসেকটিসাইড ব্যবহার করা, এটা কিন্তু কনজারভেশন। অনেক সময় আমরা যে ইনসেকটিসাইড ব্যবহার করে বলি যে ইনসেকটিসাইডটা ব্যবহার করার সময় তুমি একটু খেয়াল করো, অনেক সময় আমাদের অনন্য উপায় হয়ে আমাদের কিন্তু ইনসেকটিসাইড ব্যবহার করতে হয়, কারণ নাহলে আমরা অনেক ক্ষতি হয়ে যায়। তখন কি করে, বলে যে ইনসেকটিসাইড ব্যবহার করলেও এমন সময় ব্যবহার করবা যখন আমাদের ন্যাচারাল এনিমিগুলা তারা ঘরে ফিরে যায়, তাদের যেখানে যেখানে তাদের শেল্টার নেওয়ার কথা সেখানে ফিরে যায়, ফিল্ডে থাকে না, যেখানে আমরা ইনসেকটিসাইড দেবো সেখানে থাকে না। তাহলে তাহলে সেই তখন যদি বিকালে, পড়ন্ত বিকালে যদি দিই, তাহলে আমাদের সেই এটাকেও কিন্তু কনজারভেশন। আমরা কেন দিচ্ছি পড়ন্ত বিকেলে ইনসেকটিসাইড? কারণ আমার যে ন্যাচারাল এনিমি আছে তার যেন বাঁচে, বেশি করে তাদের জন্য ক্ষতি না হয়, এটাকেও কিন্তু কনজারভেশন বলে। হুম, বা মনে করো পোকা যে পাখি যে পোকা ধরে ধরে খায়, আমি যদি ফিল্ডের ভেতরে পাখি বসার জায়গা করে দিই, তাহলে পাখি বসবে, বসে আমার পোকাগুলা খাবে, এটাও কি হয়েছে তোমাদের, সমস্যা কি?
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এখন হচ্ছে আমরা একটু একটু করে আর একটু ডিটেলসে যাই। ইম্পোর্টেশন, এগুলো হলো ওয়েজ অফ বায়োলজিক্যাল কন্ট্রোল বা মেথডস অফ অর টাইপস অফ বায়োলজিক্যাল কন্ট্রোল। ইম্পোর্টেশন, অগমেন্টেশন, কনজারভেশন। তাহলে ইম্পোর্টেশনটা কি কি বলে, অনেক সময় কিন্তু পরীক্ষাতে আসে। ক্লাসিক্যাল বায়োলজিক্যাল কন্ট্রোল, এই কথাটা দেখবো অনেক সময় ইম্পোর্টেশন না বলে বলবে ক্লাসিক্যাল বায়োলজিক্যাল কন্ট্রোল। তখন তো তোমার বুঝতে হবে ইম্পোর্টেশনটাকে আর একটা নাম ক্লাসিক্যাল বায়োলজিক্যাল কন্ট্রোল। Importation or classical biological control involves the introduction of natural enemies of a pest to a new locate where they do not occur naturally. আসলে বায়োলজিক্যাল এজেন্ট দিয়েই আমরা কন্ট্রোল করব, ইম্পোর্ট করব ওই সমস্ত এজেন্টকে যারা নাকি পোকা দমন করতে পারে। সেই সেই এজেন্টগুলা আমার দেশে মানে যেখানে নাই, একদম ছিল না, অন্যখান থেকে ধার করে নিয়ে এসে বা অন্যখান থেকে নিয়ে এসে ইন্ট্রোডিউস করব আমার নেচারে, সেই প্রসেসটাকে বলবে ইম্পোর্টেশন। ইম্পোর্টেশন অর ক্লাসিক্যাল বায়োলজিক্যাল কন্ট্রোল, এটা ইনভলভস দ্য ইন্ট্রোডাকশন অফ ন্যাচারাল এনিমি। ন্যাচারাল এনিমি আমরা তো বলেছি যে বায়োলজিক্যাল কন্ট্রোলটা যখন মানুষের ইনভলভমেন্ট থাকে না তখন সেটাকে ন্যাচারাল কন্ট্রোল বলে। তাহলে নেচারে যেটা পোকা, একটা পোকাকে ধরে ধরে খায় বা তাকে তার উপরে রোগ করে, সেই যে ন্যাচারাল এজেন্ট, সেটাকে আমরা যদি ন্যাচারাল এনিমিটাকে কোথাও থেকে যেখানে পাবো সেখান থেকে ধার ইন্ট্রোডিউস করে নিয়ে এসে আমার জায়গায় ইন্ট্রোডিউস করি, সেখান থেকে ধার করে নিয়ে এসে বা কিনে নিয়ে এসে, সেটাকে আমরা বলবো ইম্পোর্টেশন। হ্যাঁ, এটা নর্মালি আমার দেশে নাই, বা যেখানে আমি করতে চাচ্ছি সেখানে নাই, ওখানে অন্য থেকে, মনে করো চীনে আছে, ইউএসএ থেকে এটা সেটেল করতে চাচ্ছি, তখন চীন থেকে ইম্পোর্ট করে নিয়ে এসে ইউএসএ তে সেটেল ইন্ট্রোডিউস করবে। সেই রকমের প্রসেসটাকে, সেই রকম বায়োলজিক্যাল কন্ট্রোলকে আমরা বলবো ইম্পোর্ট। হ্যাঁ, আর একটু কেমন কিভাবে ইম্পোর্টেশন, অনেক ইম্পোর্টেশন একটু লং প্রসেস, অনেকগুলো স্টেপ থাকে। দ্য প্রসেসেস অফ the processes of importation involves কিভাবে আমরা ইম্পোর্টেশন গুলা করতে পারি। ফার্স্ট, ডিটারমিনিং দ্য অরিজিন অফ দ্য পেস্ট হুইচ ইজ টু বি কন্ট্রোল। আমি কোন পোকা দমন করার জন্য আমি ইম্পোর্ট করতে চাচ্ছি, সেটার অরিজিন কোথায় সেটা আমাকে জানতে হবে, প্রথম জানতে হবে। কারণ ওই অরিজিন থেকে আমার ন্যাচারাল এনিমি আনতে হবে, নাইলে কিন্তু কাজ করবে না। মনে করো আমার দেশের লেডিবার্ড, আমি আমি আমার দেশে অ্যাফিডটাকে কন্ট্রোল করতে চাচ্ছি লেডিবার্ড দিয়ে। আমার দেশে লেডিবার্ড নাই, সে ফর এক্সাম্পল নাই, আমি ওটাকে ইম্পোর্ট করতে চাচ্ছি। তাহলে প্রথম আমাকে কি করতে হবে, আমার যে পোকাটা আমি দমন করার জন্য ওটাকে ইম্পোর্ট করতে চাচ্ছি সেটা হলো অ্যাফিড। আমার দেশের অ্যাফিডটা অরিজিন কোথায়, এটা কোথা থেকে আসছে, আমার দেশে ছিল, এটা কি আমার দেশেরই নাকি ইন্ডিয়া থেকে আসছে নাকি ব্রাজিল থেকে আসছে নাকি ইউএসএ থেকে আসছে, সেটা আমাকে ফার্স্ট ডিটারমাইন করতে হবে। ডিটারমাইনিং দ্য অরিজিন অফ দ্য পেস্ট হুইচ ইজ টু বি কন্ট্রোল, ফার্স্ট স্টেপ এটা করতে হবে। কারণ কি, যে দেশ থেকে পোকাটা, যার অরিজিন তার কাছাকাছি ন্যাচারাল এনিমি দিয়ে হলে ইফেক্টিভ হবে, নাইলে ইফেক্টিভ হবে না। এই কারণে এটা করতে হয়, এটা জানতে হয়। তারপরে সিলেক্টেড অ্যাপ্রোপ্রিয়েট ন্যাচারাল এনিমিজ। তোমরা একটু বন্ধ করো, কে এটা সাউন্ড হচ্ছে, আমি খুব হ্যাঁ বলছি। কারণ আমি যে পোকাটাকে দমন করব তার অরিজিন যেখানে, সেখানকার কাছাকাছি, সেখান থেকে হলে সবচেয়ে ভালো হয়, অথবা তার কাছাকাছি থেকে আমার ন্যাচারাল এনিমি আনতে হবে, বায়োলজিক্যাল এজেন্টটা আনতে হবে। আমি যে পোকাটা দমন করতে চাচ্ছি তার অরিজিন যেখানে, সেখান থেকে অথবা তার আশেপাশে থেকে নিতে হবে। একেবারে দূর, তার সাথে রিলেভেন্ট নাই এরকম ন্যাচারাল এনিমি আমি আনলে কাজ হবে না। ওটা ন্যাচারাল আমার 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 পোকাটাকে সে খেতে নাও পারতে পারে, পিডেট নাও করতে পারে, তাকে কন্ট্রোল নাও করতে পারে। এই জন্য প্রথম আমাকে আমার দেশের যে পোকাটা দমন করতে চাচ্ছি তার অরিজিনটা আমাকে জানতে হবে। এরপরে সেকেন্ড স্টেপ, সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ন্যাচারাল এনিমিজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পেস্ট। আমি যে
অরিজিনের পোকাটাকে দমন করতে চাচ্ছি, সেই পোকার ন্যাচারাল এনিমি বা তার অ্যাসোসিয়েট কিছু, তার সেই মনে করো আমার 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 দেশের অ্যাফিডটা আমি দমন করতে চাচ্ছি, এটা ইন্ডিয়া থেকে আমার কাছে মাইগ্রেট করে আসছি। এখন ইন্ডিয়ান লেডিবার্ড বিটেল সঙ্গে কিছু অ্যাফিড, ইন্ডিয়া থেকে অ্যাফিড নিয়ে আসতে হবে সঙ্গে করে, অর ক্লোজলি রিলেটেড স্পিসিস অফ দ্য পেস্ট তোমাকে ইম্পোর্ট করতে হবে। কারণ সে কিন্তু ওখান থেকে এসেই আমার দেশের যে অ্যাফিডটা আছে সেটা নাও খেতে পারে, তাহলে তো সে বাঁচবে না, মরে যাবে। তাকে বাঁচিয়ে রাখতে হবে, তার সংখ্যাটা আমার দেশে এনে তাকে আমার দেশের আবহাওয়ায় স্যুট করাইতে হবে। করাইতে হলে আমাকে কিন্তু ওই দেশ থেকে কিছু অ্যাফিডও নিয়ে আসতে হবে। ন্যাচারাল এনিমি মানে বায়োলজিক্যাল এজেন্ট, লেডিবার্ড বিটল, আমি আমি এক্সাম্পল হিসেবে বলছি, লেডিবার্ড বিটল আমি আনতে চাচ্ছি, বা মনে করে একটা ফাঙ্গাস আমি আনতে চাচ্ছি, ওই ফাঙ্গাসের সঙ্গে আমার দেশের যে পোকাটা আমি দমন করব, ওই দেশ থেকে ওই পোকা বা তার অ্যাসোসিয়েটেড কিছু স্পিসিস আমাকে নিয়ে আসতে হবে, যেটা আমি এনে ল্যাবরেটরিতে দুটোকেই, কারণ ওই ন্যাচারাল এনিমিকে তো আমার বাঁচাতে হবে, আমার এনভায়রনমেন্টে আগে শ্যুট করাতে হবে, তারপরে আমি নেচারে ছাড়বো, নাহলে আমার নেচারে সে বাঁচবে না। এই কারণে এই কাজটা করতে হবে। সিলেক্টেড অ্যাপ্রোপ্রিয়েট ন্যাচারাল এনিমিস অ্যাসোসিয়েটেড উইথ পেস্ট অর ক্লোজলি রিলেটেড স্পিসিস অফ দ্য পেস্ট শুড বি, আমাকে ইম্পোর্ট করতে হবে, নাহলে হবে না। দি কালেক্টেড ন্যাচারাল এনিমিস আর দেন পাসড থ্রো এ রিগোরাস অ্যাসেসমেন্ট। সেই কালেক্টেড ন্যাচারাল এনিমি তাকে আমাকে আমার দেশে নিয়ে এসে কন্টিনিউয়াস বেশ কতগুলা ধাপে, কঠিন কতগুলা প্রসেসের মধ্যে রিগোরাস অ্যাসেসমেন্ট করতে হবে, যে সে আমার মানে ওই সে বাঁচতেছে কিনা, সে আমার দেশের পোকাটাকে খাচ্ছে কিনা। প্রথম তো আমি সঙ্গে করে ওই দেশ থেকে নিয়ে আসছিলাম আমার কিছু খাবার, মানে যাকে কন্ট্রোল করবে, ন্যাচারাল এনিমি তো পেস্টকে কন্ট্রোল করবে, তাই না? ওই আমার দেশের যে পেস্টটা কন্ট্রোল করতে চাচ্ছি, মনে করো অ্যাফিড কন্ট্রোল করতে চাচ্ছি, অ্যাফিডটাকে আমি ওই দেশ থেকে তার খাবার হিসেবেও অ্যাফিড নিয়ে আসছি। প্রথম ন্যাচারালি আমি করতে পারবো না, ল্যাবরেটরিতে ওই প্রিডেটরকে বা ওই ন্যাচারাল এনিমিকে ওই ওই দেশেরই পেস্ট দিয়ে দিয়ে খাওয়ায় খাওয়ায় বাঁচাতে হবে। বাঁচতে পারলে রিগোরাস টেস্ট, হ্যাঁ সে বাঁচতেছে, এই টেম্পারেচারে বাঁচতেছে, খাচ্ছে, তারপরে হবে হবে প্রথম আমাকে ওই দেশেরটা দিতে হবে, আর তারপরে আমার দেশের দিতে হবে, কিছু কিছু করে আমারটা দিতে হবে। প্রথম ওদেরটা মনে করো 5টা ওদের খাবার দিলা, আমাদের দেশে 3টা দিলা, তারপরে আবার ওদের দেশে 3টা দিলা, আমার দেশের 5টা দিলা, ওদের দেশের 2টা দিলা, আমার দেশের 6টা দিলা, এরকম করে করে আমাদের দেশেরটা ওমিট করে ফেলবো, আমার দেশেরটা দিয়ে উপরে তাকে বাঁচাবো, কারণ তাকে তো অভ্যস্ত করতে হবে। বুঝতে পারছো কেন এটা করব? আচ্ছা, দি কালেক্টেড ন্যাচারাল এনিমিজ আর দেন পাসড থ্রু এ রিগোরাস অ্যাসেসমেন্ট, টেস্টিং অ্যান্ড কোয়ারেন্টাইন প্রসেস। টেস্ট করতে হবে যে হ্যাঁ পারতেছি, সাকসেস হচ্ছে, আমার দেশের পোকা খেতে সে বাঁচতে পারতেছে, আমার দেশের এনভায়রনমেন্টে বাঁচতেছে। যদি না বাঁচে তখন তাকে আবার ফেরত দিয়ে দিতে হবে, মানে আরেকটা আনতে হবে, ওটা দিয়ে হবে না। হ্যাঁ, এইভাবে সাধারণত কঠিন প্রসেস আসলে। and to ensure that they will work properly and will be no unwanted organism। আচ্ছা, এখানে আর একটা কথা বলেছে, এটা তো বাঁচলেই হবে না, সে বাঁচলো, আমার দেশের পোকা খেয়ে বাঁচলো, কিন্তু দেখা গেল সে নিজেই আমার দেশের আমার ফসলের ক্ষতি করতেছে, আমাদের দেশেরই পোকা, মানে মানে ন্যাচারাল কি বলবো, ওই পোকাটা আমার দেশেরই যে ন্যাচারাল এনিমি আছে ওগুলাকেও মেরে ফেলতেছে, তখন সেটা দিয়ে হবে না। সুতরাং আমাকে ওটা টেস্ট করতে হবে যে রিয়েলি সে আমার ক্ষতিকর পোকাটাকে দমন করতেছে কিনা। দেখা গেল আমার ক্ষতিকর পোকাটাকেও দমন করতেছে, আবার যে ওই ক্ষতিকর পোকাকে যে দমন করতো ন্যাচারাল এনিমি যেটা আমার দেশে ছিল তাকেও মেরে ফেলতেছে, তখনও কিন্তু তাকে আমরা অ্যাকসেপ্ট করব না, বলবো যে না এটা আমার দেশের এনভায়রনমেন্টের জন্য হবে না, কারণ আমার ন্যাচারাল এনিমিকে সে মেরে ফেলতেছে। হ্যাঁ, আমরা এক সময় আমাদের দেশে পিরানহা একটা মাছ ইম্পোর্ট করা হয়েছিল আফ্রিকা থেকে, মনে আছে তোমাদের? মাগুর মাছের মতো, মাগুর মাছ না, বড় বড় মানে এক রকমের মাছ, বা আফ্রিকান ক্যাটফিশ, মাগুর মাছ আমাদের দেশে কিন্তু ইম্পোর্ট করা হয়েছিল বাহির থেকে। কিন্তু দেখা গেল ওরা আমাদের দেশে ন্যাচারাল মাছগুলোকে খেয়ে ফেলতেছে, তখন এটা কিন্তু স্টপ করে দেওয়া হলো। ওই রকম তুমি বাহির থেকে যখন একটা জিনিস নিয়ে আসবা, ওটা কি আমার দেশে কি ক্ষতি করতেছে কিনা ওটা সব সময় টেস্ট করতে হবে আর চেক করতে হবে। চেক করে যদি দেখি যে না সে আমার ক্ষতিকর পোকাটাকে, ফসলের কোনো ক্ষতি করতেছে না বা অন্য ন্যাচারাল এনিমিকে ক্ষতি করতেছে না, তখন তাকে আমরা বলবো যে হ্যাঁ রাইট ট্র্যাকে আছে, তখন তার পপুলেশনটাকে বাড়াবো ল্যাবরেটরিতে।
এগুলা কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু প্রথমে ল্যাবরেটরিতে হবে, এখনো কিন্তু নেচারে আমরা যাব না, অনেক পরে আমরা এটাকে নেচারে যাব। দেখো তারপরে কি হয়, তাহলে the collected natural enemies are then passed through a rigorous assessment, testing and quarantine process to ensure that they will work properly and will be no unwanted organism. আনওয়ান্টেড অর্গানিজম হবে না, আমি যার জন্য এনেছি সেই কাজটাই ঠিক মতো করতেছে, অন্য ক্ষতিকর কাজ করলে তাকে আমরা বাদ দিয়ে দিব, তখন তাকে বলবো যে না এটা ফেইল, এই প্রজেক্ট আমাদের ফেইল হয়ে গেল, এটা হবে না, আর একটা আনতে হবে। যদি সাকসেস হয় তখন আমরা নেক্সটে যাব, কি করব নেক্সট, ইফ দিস প্রসেস আর পাস সাকসেসফুলি, যদি এই প্রসেস সাকসেসফুলি পাস করে, দি কালেক্টেড ন্যাচারাল এনিমিজ আর মাস্ট রেয়ার্ড অ্যান্ড ফাইনালি রিলিজ টু এ স্মল সাইট। যখন দেখি নান্নু, আচ্ছা নান্নু আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাসটা নিয়ে তোমাকে ফোন দিব। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি যাব, আমি আজকে দিব, জমা দিব তো, না জমা দিতে বলছে ওরা? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি কথা বলবো, আমি কথা বলবো। আচ্ছা আচ্ছা কি বলেছে, ইফ দিস প্রসিজিওর্স আর পাস সাকসেসফুলি দি কালেক্টেড ন্যাচারাল এনিমিস আর মাস রেয়ার্ড অ্যান্ড ফাইনালি রিলিজ টু এ স্মল সাইট। যখন দেখি যে না তারা সাকসেসফুলি কাজ হচ্ছে, তখন তাকে আমরা ফাইনালি রিলিজ করব একটা ছোট্ট এলাকাতে, বাইরে এতক্ষণ পর্যন্ত ল্যাবরেটরির ভিতরে ছিল, কিন্তু এখন ছোট্ট একটা এলাকাতে আমরা স্মল সাইটে তাকে আমরা ছাড়ব, টেস্ট মানে আরো 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 এক্সপেরিমেন্টের জন্য। Follow-up studies are conducted to determine if the natural enemy becomes successfully established at the site of release and to assess the long-term benefit of its presence. যখন আমরা দেখব যে না হ্যাঁ এটা দিয়ে আমরা টেস্ট করব যে হ্যাঁ ন্যাচারেও কাজ করতেছে, আমার ল্যাবরেটরিতে কাজ করতেছিল এখন ন্যাচারেও কাজ করতেছে, এবং যদি এটা দেখি যে ঠিকই আস্তে আস্তে সে সাকসেসফুলি স্টাবলিশড হচ্ছে, তখন এটাকে আমরা আরো আরো মানে আমাদের বেনিফিট, আমাদের উপকার করছে, আমাদের ন্যাচারাল কন্ট্রোল হচ্ছে, সে বায়োলজিক্যাল কন্ট্রোল করছে, তখন এটা আমরা আবার নেক্সট প্রসেসে যাব, আর যদি ফেল হয় তখন সেটাকে বাদ দিয়ে দিব। দেয়ার আর ও আচ্ছা আচ্ছা এভাবে, আচ্ছা এভাবে যদি হয় তখন আমরা তারপরে তাকে আমরা বাজারে মানে তখন সেটাকে আমরা মানে বলবো এটা আমাদের ন্যাচারাল এনিমি, আমাদের বায়োলজিক্যাল এজেন্ট হিসাবে এটাকে আমরা ছাড় দিব। এইভাবে আমরা একটা ন্যাচারাল এনিমিকে বা একটা বায়োলজিক্যাল এজেন্টকে যেটা আমার দেশে নাই সেটাকে নিয়ে এসে আমার দেশে সেট করব, এই প্রসেসটাকে বলবো আমরা, এই টাইপের ন্যাচারাল বায়োলজিক্যাল কন্ট্রোলটাকে বলবো ইম্পোর্টেশন। তাহলে ইম্পোর্টেশনটা কিন্তু খুবই একটা জটিল প্রসেস, এবং ফার্মারদের পক্ষে কিন্তু এটা সম্ভব না, এটা করতে হলে গভর্নমেন্ট এজেন্সি এটা করবে, এবং এটা করে সেট হলে লাস্টলি আমরা বেনিফিটেড হব সবাই, কিন্তু নর্মালি কিন্তু ফার্মারদের পক্ষে এটা সম্ভব না এই প্রসেসটা। এটা হলো, এটাকে বলবো আমরা ইম্পোর্টেশন। এখানে কয়েকটা দেয়ার আর মেনি সাকসেসফুল ইম্পোর্টেশন প্রোগ্রাম পৃথিবীতে অনেক দেশে আছে, এখানে দুইটা আমি এক্সাম্পল দিছি। স্মল ওয়াস্প, বিশেষ করে ট্রাইকোগ্রামা অস্ট্রিনি একটা ওয়াস্প, এটা এটা একটা প্রিডেটর, ওয়াজ ইন্ট্রোডিউস টু নর্থ আমেরিকা ফ্রম চায়না থেকে ইন্ট্রোডিউস করা হয়েছিল নর্থ আমেরিকা, কিসের জন্য, টু কন্ট্রোল ইউরোপিয়ান কর্ন বোরার এক রকমের বোরার পোকা, যেটা ভুট্টাতে সাংঘাতিক রকমের ডেভাস্টেটিং একটা পেস্ট, সেটা কন্ট্রোল করার জন্য চায়না থেকে ইম্পোর্ট করেছিল নর্থ আমেরিকা, এবং সেটা খুবই সাকসেস একটা ইম্পোর্টেশন প্রোগ্রাম ছিল। কি দিয়ে তারা করেছিল, এটা ট্রাইকোগ্রামা অস্টিনি, এটা এই একটা ওয়াস্প দিয়ে এটা এটা সাকসেসফুল হয়েছিল, এটা একটা এক্সাম্পল। অ্যানাদার সাকসেস ওয়াজ ইন কন্ট্রোলিং আইসেরা পারচাসি, পারসেসি দি কটনি কুশন স্কেল, এটা কটনি কুশন স্কেল এ ডেভাস্টেটিং পেস্ট অফ সাইটাস অফ ক্যালিফোর্নিয়াতে সাইটাসের একটা ডেভাস্টেটিং পেস্ট ছিল কটনি কুশন স্কেল ইনসেক্ট, এটা কন্ট্রোল করার জন্য এই যে আইসেরা পারচেসি এই এই বায়োলজিক্যাল এজেন্টটা চায়নাতে ইন্ট্রোডিউস করেছিল, ক্যালিফোর্নিয়াতে করে তারা দেখেছে সাকসেসফুল হয়েছিল। এরকম একটা উদাহরণ আমরা দিলাম, একটা যে কোনো একটা উদাহরণ তোমরা জেনে রেখো।
তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বললাম ইম্পোর্টেশন, এরপরে আসবো অগমেন্টেশন, আর একটা প্রসেস, আর একটা ওয়ে অফ বায়োলজিক্যাল কন্ট্রোল। অগমেন্টেশন, অগমেন্টেশন কি? ত্বরান্বিত করা, অগমেন্ট করা, বাড়ায় দেওয়া, সংখ্যায় বাড়ায় দেওয়া। হ্যাঁ, অগমেন্টেশন ইনভলভস দ্য সাপ্লিমেন্টাল রিলিজ অফ ন্যাচারাল এনিমি। এটা উন্নত দেশে এটা খুব ফার্মার মানে কমার্শিয়াল কোম্পানিগুলো এগুলা করে থাকি, বাজারে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, মনে করো লেডিবার্ড বিটল আমরা আমরা বায়োলজিক্যাল এজেন্ট হিসাবে ব্যবহার করব, লেডিবার্ড বিটলের ডিম বিক্রি করে। তো মনে করো আমার আমার আছে, আমার আমি আমি পোকা দমন করার জন্য নেচারে একটা দুইটা আছে, কিন্তু ওটা আমার কন্ট্রোল করতে পারতেছে না, পোকা পেস্টটাকে দমন হচ্ছে না ঠিক মতো, পেস্ট আমার ফসলের ক্ষতি বেশি হয়ে যাচ্ছে। তখন কি করে, বাজার থেকে ডিম কিনে নিয়ে এসে ওটাকে গাছের মধ্যে রেখে দেয় বা ফিল্ডে রেখে দেয়। তখন ওই ডিম থেকে লেডিবার্ড বিটল বের হয়ে ন্যাচারাল অ্যাফিড গুলাকে কন্ট্রোল করে ফেলে। এটাকে বলে অগমেন্টেশন। অগমেন্টেশন ইনভলভস দ্য সাপ্লিমেন্টাল রিলিজ অফ ন্যাচারাল এনিমিজ টু বুস্ট দ্য ন্যাচারাল পপুলেশন। ন্যাচারাল পপুলেশন আছে, ওটাকে কাজ করতেছে না, ওটাকে বুস্ট আপ করার জন্য আরো কিছু দিতে হয়, গিয়ার আপ করার জন্য, কারণ সে একা পারতেছে না। যখন মনে করে একটা বড় ভারী কোনো জিনিস আমরা একা সরাতে পারি না, তখন দুইজন যদি হাত দেয়, তিনজন হাত দেয়, তখন ওটা সহজেই হয়ে যায়। ওই রকম একা একা পারতেছে না, অল্প কিছু পোকা আছে ন্যাচারাল এনিমি, তারা কন্ট্রোল করতে পারতেছে না। আমি যদি কিছু দিয়ে দিই, আরো আরো যদি এনে আরো কিছু দেই, তখন দেখা যায় ওরা সাকসেসফুলি কন্ট্রোল করতে পারে। এই যে প্রসেস, এটাকে বলে অগমেন্টেশন। অগমেন্টেশন ইনভলভস সাপ্লিমেন্টাল রিলিজ অফ ন্যাচারাল এনিমিজ টু বুস্ট দ্য ন্যাচারাল পপুলেশন। ন্যাচারাল পপুলেশন আছে, ওটাকে বুস্ট করার জন্য আমি আরো কিছু ছেড়ে দিলাম, সেটাকে বলবো অগমেন্টেশন। ম্যাম, যে ফিল্ডে দেওয়া হবে সেই ফিল্ডের ক্রপকে বা আশেপাশের অন্যান্য ক্রপ ফিল্ডকে এগুলা মানে এফেক্ট করবে না বা নষ্ট করবে না? অ্যাফিড তো আমরা দমন করব, আর লেডিবার্ড ন্যাচারাল এনিমি তো কখনো ক্ষতি করে না। ন্যাচারাল অন্যের ঘর অন্যও চলে যাবে। এবং এগুলা সাধারণত এগুলা হলো বায়োলজিক্যাল কন্ট্রোলের একটু ডিসঅ্যাডভান্টেজ। তুমি একা করতে চাইলে সবাই মিলেই সাধারণত করতে হয়, আশেপাশের লোকগুলাও করলে, মনে করে আমার ফিল্ডে আমি ছাড়লাম, সে তো তার পাশের পাশের ফিল্ডে যদি অ্যাফিড বেশি থাকে ওখানে চলে যাবে, ওখানে যে ওই অ্যাফিড গুলো খাবে। তা আমার চাইতে আমার পাশের ক্ষেতের আলার উপকার হবে বেশি। বুঝতে পারছো? ক্ষতি তো প্রশ্নই উঠে না, তার তো ন্যাচারাল এনিমি গুলা তো ক্ষতি করে না, এরা তো পোকা খেয়ে আমাদের উপকার করে। এই যে এই পোকার ডিমই তো আমি দিব, যে পোকা আমার খেয়ে উপকার করে। তো তাহলে আমি ছাড়লাম আমার জন্য, সে অন্যকেও উপকার করবে, সে তো আর দেখবে না এটা কার মালিক কোনটা, সে তো আর বুঝবে না, এটা করবে। এই জন্য এগুলো হলো ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু সবাই মিলে যদি আমরা করি তখন আর কোনো অসুবিধা হয় না, সবার খেতে আসে। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে অগমেন্টেশন বলতে আমরা বলবো কিছু আছে, কিন্তু ওটাকে যাতে ইফেক্টিভলি কাজ করার জন্য আমি কিছু আরো ছেড়ে দিব, সেটাকে বলবে অগমেন্টেশন। এটা কিছু টার্ম আছে, ইনাকুলেটিভ রিলিজ আর ইনান্ডেটিভ রিলিজ। ইনাকুলেটিভ রিলিজ, রিলেটিভলি ফিউ ন্যাচারাল এনিমিজ মে বি রিলিজড অ্যাট এ ক্রিটিক্যাল টাইম অফ সিজন। অনেক সময় দেখা যায় মানে নর্মালি কন্ট্রোল করতেছিল, কিন্তু এখন এমন একটা হঠাৎ করে পোকার পপুলেশনটা বেড়ে গেছে, আর পারতেছে না, তখন অল্প কিছু পোকা দিলেই, ডিম এনে দিলেই ওটা কন্ট্রোল করতে পারে। এটাকে বলে ইনোকুলেটিভ রিলিজ, অল্প দিলেই হয়ে যায় কাজ, বুস্টিং হয়ে যায়। আর ইনান্ডেটিভ রিলিজ, মিলিয়নস অফ ন্যাচারাল এনিমিজ নিড টু বি রিলিজড, কারণ খুব বেশি নাই, অল্প আছে, তখন আমাকে অনেক অনেক পোকা ছাড়তে হয়, এটাকে বলে ইনান্ডেটিভ রিলিজ। হ্যাঁ, কন্ট্রোলটা সাকসেসফুল করতে হলে কখনো কখনো দেখা যায় খুব অল্প দিলেই সেখানে। বাবা আমি ক্লাস নিচ্ছি, একটু পরে আমি 10টা 11টার পরে ফোন। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো না ইনান্ডেটিভ ইনোকুলেটিভ রিলিজ আর ইনান্ডেটিভ রিলিজ পার্থক্যটা? যখন খুব অল্প দিলেই আমার কাজ হয়ে যায়, খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, মানে ব্যালেন্সের মতো, মনে করো এদিকে ন্যাচারাল এনিমি আর প্রিডেটর কাছাকাছি আছে, প্রিডেটর একটু বেশি হলে বা এই যে বায়োলজিক্যাল এজেন্টটা যদি একটু দেওয়া যায়, তাহলে তাদের সংখ্যা বেশি হলে ওটাকে দমন করে ফেলবে। সেই রকমের সময় অল্প কিছু পোকা দিলেই যখন যখন কন্ট্রোল হয় তখন সেটাকে ইনোকুলেটিভ রিলিজ বলে। আর ইনান্ডেটিভ রিলিজ তখন অনেক দিতে হয়, একটা দুইটা আছে ওটা দিয়ে কোনো কাজই হবে না, আমাকে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ পোকা ছাড়তে হবে, ছাড়লে তখন সেটা সেট হবে, সে ন্যাচারালি কন্ট্রোল করবে। সেরকম রিলিজকে ইনান্ডেটিভ রিলিজ বলে। তাহলে আমরা অগমেন্টেশন বলতে কি বলবো, যে আমার ন্যাচারাল এনিমি আছে কিন্তু ওটা কাজ করছে না, ওটাকে বুস্টিং করার জন্য আমাকে
কিছু বাহির থেকে ছাড়তে হবে, সেই ছেড়ে আমার কন্ট্রোল করার পদ্ধতিটাকে বলে অগমেন্টেশন। হ্যাঁ, অগমেন্টেশন ন্যাচারাল বায়োলজিক্যাল কন্ট্রোল। আর ইম্পোর্টেশন আমার দেশে নাই, একদম নাই, তাকে আমার ইম্পোর্ট করে নিয়ে এসে তারপরে আমার নেচারে স্যুট করে তারপরে আমাকে কন্ট্রোল করতে হবে, সেটা হলো ইম্পোর্টেশন। আর হলো কনজারভেশন। এই ক্ষেত্রে কনজারভেশন এটা আমাদের ফার্মাররাও কিন্তু কিছু কিছু করে। হ্যাঁ, আমরা অনেক সময় দেখি ফসলের ক্ষেতের পাশ দিয়ে অনেক সময় ফুলের গাছ লাগায়, আমাদের দেশে এগুলো খুব সুযোগ কম লাগায়, কারণ ওই ফুলের মধ্যে ন্যাচারাল এনিমি বাস করে, মধু খেয়ে নেকটার খেয়ে তারা বাঁচে। হ্যাঁ, আমাদের প্যারাসিটয়েড গুলা অনেক সময় ফুলে থাকি, সেই তাগুলো তাদের থাকার জন্য ফুলের গাছ লাগাই দিল, অথবা পাখি বসার জন্য, পাখিও তো ন্যাচারাল কন্ট্রোল করে, বায়োলজিক্যাল এজেন্ট, পাখি যখন কন্ট্রোল করে তখন পাখিকে বসার জন্য আমি জায়গা করে দিলাম, এগুলোও ন্যাচারাল কনজারভেশন। ন্যাচারাল এনিমিজ আর অলরেডি অ্যাডাপ্টেড টু দ্য হ্যাবিটাট। আমাদের ন্যাচারাল এনিমি আমাদের দেশে অ্যাডাপ্টেড, হ্যাঁ, অফ দ্য টার্গেট পেস্ট, কোনো পেস্টকে দমন করার জন্য আমাদের দেশে অ্যাডাপ্টেড, অ্যান্ড দেয়ার কনজারভেশন ক্যান বি সিম্পল অ্যান্ড কস্ট ইফেক্টিভ। এবং যদি আমরা তাদের কনজার্ভ করি, এই ন্যাচারাল পেস্টগুলার, ন্যাচারাল বা এজেন্ট এনিমিরগুলা, যে বায়োলজিক্যাল এজেন্টগুলা, তাদের যদি আমরা কনজার্ভ করি, তাদেরকে বাঁচিয়ে রাখি, তাদের বেঁচে থাকার জন্য যে সমস্ত কাজ করলে বেশি বেশি করে বেঁচে থাকবে, বেশি করে সংখ্যায় বাড়বে, তাদের মরবে না, তাদের সংখ্যা কমবে না, সেই কাজগুলাকে আমরা বলবো কনজারভেশন। হ্যাঁ, সেই কাজগুলা করাকেই বলবে কনজারভেশন। এই কাজগুলা করেই আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল করতে পারি, সেটা খুবই সিম্পল। হ্যাঁ, তবে কনফার্মেশন খুব কম। হ্যাঁ, একদম পোকা ধরলে যে আমি দমন করতে পারবো, এটা খুবই মানে একটু আনসার্টেনি থাকে। তবে সব সময় যদি আমরা মাথায় রাখি কনজারভেশনটা, তাহলে দেখা যায় যে আমরা একটু বেনিফিট পেতে পারি। তাহলে কনজারভেশন হবে ন্যাচারাল এনিমিজ আর অলরেডি অ্যাডাপ্টেড টু দ্য হ্যাবিটাট অফ দ্য টার্গেট পেস্ট and their conservation can be simple and cost effective. Conservation of natural enemies is very simple way of biological control. খুবই সিম্পল ওয়ে, এটার মাধ্যমে আমরা কনজারভেশন করতে পারি। দিস ইনভলভস আইডেন্টিফাইং দ্য ফ্যাক্টরস। এটার মধ্যে এটার কি, এটা ফ্যাক্টরস আমরা আইডেন্টিফাই করব হুইচ মে লিমিট দি ইফেক্টিভনেস অফ এ পার্টিকুলার ন্যাচারাল এনিমি। কি করলে আমার ন্যাচারাল এনিমির ইফেক্টিভনেস কমে যায়, সেই কাজ আমরা করব না, এটা হলো কনজারভেশন। কি করলে ন্যাচারাল এনিমির ইফেক্টিভনেস বাড়ে, পপুলেশন বাড়ে, তাই আমি করব, সেটাই হলো কনজারভেশন। ঠিক আছে, যা করলে ন্যাচারাল এনিমির ক্ষতি হয় সেই কাজগুলা করব না, যা করলে ন্যাচারাল এনিমির সংখ্যা বাড়ে, কাজ ইফেক্টিভনেস যে বাড়ে, সেটাই আমরা করা, সেটাকেই বলবো কনজারভেশন। এটাই হলো কনজারভেশন। দিস ইনভলভস আইডেন্টিফাইং দ্য ফ্যাক্টরস হুইচ মে লিমিট দ্য ইফেক্টিভনেস অফ, খুব ঝামেলা। হ্যাঁ বাবু, আমি ক্লাস হচ্ছে আমি ক্লাসটা নিয়ে তোকে কথা বলছি। না না, তুই বল। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ ম্যাম, জি ম্যাডাম। This involves modifying the factors which may limit the effectiveness of a particular natural enemy and modify them to increase the effectiveness of the beneficial species. Beneficial species কে আমরা বেনিফিট মানে যাতে আমরা মডিফাই করতে পারি, তাদের ইফেক্টিভনেস বাড়াতে পারি, এই কাজগুলাই ইনভলভকেই আমরা বলবো কনজারভেশন। এই প্রসেসগুলাকেই বলবো কনজারভেশন, আর এটা ছাড়া আর কিছুই না। নেচারের যে আছে এবং সে যেটা বায়োলজিক্যাল আবার আছে, ওটা যাতে আরো ইফেক্টিভ হয়, যা করলে ইফেক্টিভ হবে সেই কাজগুলো করব, যা করলে ক্ষতিকর হবে সেই কাজগুলো আমরা করব না। ঠিক আছে।
এখন বুঝতে পেরেছো? এরপরে আমরা আচ্ছা আরেকটু আছে, ইন জেনারেল কনজারভেশন অফ ন্যাচারাল এনিমিজ ইনভলভস, কি 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 কাজ করা দেখো, কি ন্যাচারাল এনিমি কনজারভেশনটা কি কি আছে। রিডিউসিং ফ্যাক্টর হুইচ ইন্টারফেয়ার উইথ ন্যাচারাল এনিমি, যে ফ্যাক্টরগুলা ইন্টারফেয়ার করে ন্যাচারাল এনিমিকে ডেভেলপমেন্টে, সেটাকে আমরা রিডিউস করব, কম করব। প্রোভাইডিং রিসোর্সেস দ্যাট ন্যাচারাল এনিমিজ নিড ইন দেয়ার এনভায়রনমেন্ট, যে সমস্ত রিসোর্স দিলে ন্যাচারাল এনিমি নেচারে তাদের মানে ইয়ে হয়, সুবিধা হয়, এক্সিস্ট, সেগুলাকে আমরা প্রোভাইড করব, তাদের সেগুলা রিসোর্স দিব। এগুলা হচ্ছে কনজারভেশনের আচ্ছা কনজারভেশনের ওয়ে আর কি, কাজ করতে এগুলা করবো আর কি। ক্রপিং সিস্টেম ক্যান বি মডিফাইড টু ফেভার দ্য ন্যাচারাল এনিমিজ, এ প্র্যাকটিস সামটাইমস রেফার্ড টু অ্যাজ হ্যাবিটাট ম্যানিপুলেশন অর প্রোভাইডিং এ সুইটেবল হ্যাবিটাট। আচ্ছা অনেক সময় বলি না আমরা ক্রপিং সিস্টেমটাকে চেঞ্জ করো, যেমন ধানের পর ধান, ধানের পর ধান, ধানের পর ধান লাগাইলে ধানের যে পোকা আছে, ন্যাচারাল এনিমি আছে, সেগুলা দেখা যায় যে অনেক সময় ডিস্টার্ব হয়। তখন আমরা ক্রপিং সিস্টেমটাকে যদি আমরা চেঞ্জ করি, তখন ন্যাচারাল এনিমির সংখ্যাটা কিন্তু একটা মানে বারবার একটু ভ্যারিয়েশন থাকলে ভালো হয়, ন্যাচারাল এনিমি গ্রো করে। তখন সেটাকেও কিন্তু ক্রপিং সিস্টেমটা চেঞ্জ করা, মডিফাই করা করলেও আমরা ন্যাচারাল কন্ট্রোলটাকে এনহ্যান্স হবে, তখন সেটাকেও আমরা কনজারভেশনের মধ্যে ধরতে পারি, এটাও কিন্তু কনজারভেশন হবে। হ্যাঁ, এগুলো হলো কনভারসেশনের ওয়ে, কিভাবে আমরা করতে পারি। এখন আমরা এজেন্ট, আচ্ছা এগুলা গেল, আর একটু আছে দেখি। বিসাইড প্রোভাইডিং অফ ন্যাচারাল অর আর্টিফিশিয়াল হাউজিং, এছাড়াও আর্টিফিশিয়াল হাউজিং বাসার জন্য, তার যেন থাকার জন্য, যাতে সে থাকতে পারে, হ্যাঁ সেখানে বাস করতে পারে, সেটার একটা হাউজিং করা। দ্য প্রোভাইডিং অফ নেক্টর রিচ প্ল্যান্ট, যদি ফুল থাকবে, নেক্টর থাকবে, এরকম রিচ প্ল্যান্ট যদি আমরা তাদের জন্য দেই, ইজ অলসো বেনিফিশিয়াল ফর ন্যাচারাল এনিমি বা বেনিফিশিয়াল এজেন্ট, বায়োলজিক্যাল এজেন্ট। সুতরাং এই কাজগুলাও আমার কনজারভেশনের মধ্যে পড়বে। অফেন মেনি স্পিসিস অফ প্ল্যান্টস আর ইউজড সো অ্যাজ টু প্রোভাইড ফুড ফর মেনি ন্যাচারাল প্রিডেটরস, অনেক প্রিডেটর আছে যারা ন্যাচারালি অনেক গাছ আছে যেগুলা মানে তারা খায়, সেই গাছগুলা যদি আমরা লাগাই তখন তাদের জন্য ভালো হয়, সেখানে তারা থাকতে পছন্দ করে, সেখানে তারা ডিম পাড়তে পছন্দ করে, সেগুলো আমরা প্রোভাইড করলে এগুলোকে আমরা কনজারভেশন হিসেবে ধরবো। এরপরে it should be mentioned that many natural predators are nectivorous during adult stage, অনেক সময় দেখা যায় অনেক ন্যাচারাল এনিমি আছে তারা অ্যাডাল্ট স্টেজে, প্রিডেটর আছে যারা অ্যাডাল্ট স্টেজে নেকটিভোরাস মানে ফুলের নেক্টর খায় ডিউরিং দিয়ার অ্যাডাল্ট স্টেজ, বাট প্যারাসাইটিক অর প্রিডেটরি অ্যাট লার্ভাল স্টেজ, লার্ভাল স্টেজে প্রিডেটর। তাহলে তারা অ্যাডাল্ট স্টেজে তাদের বেঁচে থাকার জন্য, কারণ লার্ভা তো আসতে সময় লাগবে, অ্যাডাল্ট হবে, অ্যাডাল্ট বেঁচে তারপরে না লার্ভা, তো এই অ্যাডাল্ট স্টেজটাকে সার্ভাইভ করানোর জন্য আমরা যদি নেক্টর আছে এরকম প্ল্যান্টস যদি আমরা পাশে রেখে দিই, তাহলে ওই ন্যাচারাল এনিমিগুলা সার্ভাইভ করবে নেচারে, এবং পরবর্তীতে তাদের থেকে লার্ভা আসবে, লার্ভাগুলো আমাদের ফসলের জন্য যে ক্ষতিকর পেস্ট আছে সেগুলোকে দমন করবে ন্যাচারালি। এই জন্য এই কাজগুলাকে আমরা কনজারভেশনের মধ্যেই ধরবো। এ গুড এক্সাম্পল অফ দিস ইজ দ্য solidar beetle, which is frequently found on flowers as an adult stage, but whose larvae eat aphid, caterpillar, grasshopper, eggs, etc. এগুলা এই যে solidar beetle যেটা, হ্যাঁ এটা হলো এক ধরনের বিটল, যেটা নন অ্যাডাল্ট স্টেজে তারা ফুলের খেয়ে বেড়ায়, ফ্লাওয়ার ফুলে ফুলে ঘুরে বেড়ায়, কিন্তু লার্ভাল স্টেজগুলা আমাদের অ্যাফিড, ক্যাটারপিলার এগুলা খেয়ে প্রিডেটর। তাহলে ওগুলার যদি থাকার জন্য আমরা যদি ব্যবস্থা করি, তাদের যেখানে ফুল গাছ লাগাই দিলাম বা তাদের থাকার ব্যবস্থা করলাম যেখানে তারা বাঁচতে পারবে, সেটা যদি করি তাহলে কিন্তু আমরা কনজারভেশন করলাম, কারণ ওরা লার্ভা আসবে, লার্ভাগুলো আমাদের কাজে লাগবে, এইগুলাকে আমরা বলি কনজারভেশন। তাহলে ইম্পোর্টেশন একদম দেশে ছিল না, আমার
নাই ন্যাচারাল এনিমি, সেটাকে আমি কোনো দেশ থেকে যেখানে আছে সেখান থেকে নিয়ে এসে আমার দেশে সেট করানো, সেটাকে আমরা ইম্পোর্টেশন বলবো। অগমেন্টেশন আমাদের দেশে আছে কিন্তু এমন সংখ্যায় আছে যেটা কাজ হচ্ছে না, ওটাকে আমার একটু কাজ করার জন্য বুস্টিং দেওয়ার জন্য কিছু পোকা যদি ছেড়ে দিতে পারি, হ্যাঁ, সেই কাজটাকে আমরা বলবো অগমেন্টেশন। আর কনজারভেশন আমার দেশে আছে, সেটাকে আমি আরো বেশি করে তার বেঁচে থাকা, তার ফেভার, তার আরো বেশি সংখ্যায় বাড়ানোর জন্য যে কাজগুলা করলে আমি সংখ্যায় বাড়বে সেগুলা করব, সেগুলাকে আমরা বলবো কনভারসেশন। এইভাবে আমরা সাধারণত বায়োলজিক্যাল কন্ট্রোলগুলা করে থাকি। এরপরে বায়োলজিক্যাল এজেন্ট, এতক্ষণ পর্যন্ত আমি প্রসেসটার কথা বলছি, কি প্রসেসে আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল করব, কিন্তু এখন আমি বলতে চাচ্ছি বায়োলজিক্যাল এজেন্ট কি দিয়ে আমি কন্ট্রোল করব, কি দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। সেটার ভিতরে আমরা আগেই বলেছিলাম প্রিডেটর, প্যারাসিটয়েড, প্যাথোজেন্স, এগুলা দিয়ে আমরা কন্ট্রোল করব। প্রিডেটর, প্রথম প্রিডেটর, প্যারাসিটয়েড, এই শব্দগুলা কিন্তু তোমাদের কাছে, প্রিডেটর শব্দটা হয়তো তোমরা শুনেছো তাই না? একটা প্রাণী যখন আরেকটা প্রাণীকে ধরে খেয়ে ফেলে তখন সেটা প্রিডেটর। প্যারাসিটয়েডটা তোমরা জানো না, আমরা ওগুলা একটু একটু ডিটেল স্টাডি করব, অনেক সময় পরীক্ষায় তোমাদের থাকে এগুলা, বায়োলজিক্যাল এজেন্ট ডিটেলস তোমার লিখতে হয়। তাহলে প্রিডেটর হলো কি, দে আর মেইনলি ফ্রি লিভিং স্পিসিস, তারা ফ্রি লিভিং, এদের সাথে হোস্টের, তারা যেটাকে প্রিডেট করবে, যাকে খাবে তার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তারা নিজেরা ঘুরে বেড়ায়। They are mainly free living species that directly consume a large number of prey, যারা সরাসরি বেশ কিছু সংখ্যক প্রেকে কনজিউম করতে পারে, খেয়ে ফেলতে পারে ডিউরিং দেয়ার হোল লাইফ টাইম। তারা তাদের জীবনে যখন পাইলো একটা খাইলো, কোনোদিন 2টা খাইলো, কোনোদিন 10টা খাইলো, যখন যেটা পাইলো এরকম তারা স্বাধীন। যেমন একটা বাঘ যখন তার জীবনে একটা দিনে একটা হরিণও ধরে মারতে পারে, আবার 5 দিন 10 দিন 20 দিন 1 মাস 2 মাস পরেও আরেকটা মারতে পারে। বাঘ কিন্তু প্রিডেটর, হরিণ প্রিডেট করে, হ্যাঁ। ওরকম আমরা তো আর বাঘের কথা চিন্তা করবো না, আমরা ইনসেক্টের দমন করার জন্য, ইনসেক্ট সাধারণত ইনসেক্ট দিয়ে দমন, বা পাখিও কন্ট্রোল করে। একটা পাখি মনে করো, পাখির সাথে ইনসেক্টের কিন্তু কোনো সম্পর্ক নাই, পাখি ফ্রিলি লিভ করে, পাখি কিন্তু প্রিডেটর। বা একটা ইনসেক্ট আছে, যেমন আমি বলেছি যে লেডি বার্ড বিটল একটা ইনসেক্ট, এটা কিন্তু অ্যাফিড গুলা ধরে খায়। লেডি বার্ড অ্যাফিডের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই, অ্যাফিড পাইলে সে খাবে, না পাইলে সে খাবে না, হ্যাঁ। সুতরাং তারা ফ্রি লিভিং, যখন পাবে তখন সে খাবে, দিনে একটাও খাইতে পারে, 5টাও পাইতে পারে, না থাকলে খাবে কোত্থেকে, তাই না? এই জন্য তারা তাদের জীবন দশায় অনেকগুলাকে তারা মারতে পারে। কিন্তু প্যারাসিটয়েড, কিন্তু একটা প্যারাসিটয়েড একটা দেহের উপরে বাস করবে, এটা আমরা বলবো, অনেক সময় পার্থক্য তোমাদের আসে। কিন্তু প্যারাসিটয়েড তার হোস্টের সঙ্গে লেগে থাকতে হবে, কোনো একটা লাইফ সাইকেলের কোনো একটা স্টেজে তার হোস্টের সাথে অবশ্যই তার অ্যাটাচমেন্ট থাকতে হবে, হোস্ট ছাড়া সে মানে লাইফ সাইকেল কমপ্লিট করতে পারবে না প্যারাসিটয়েড। কিন্তু প্রিডেটর কিন্তু ফ্রিলি, হ্যাঁ, সে বাঁচতে পারবে, সে কিন্তু ওই জীবনেও যদি একটা ওই পোকা না পায় তাও বাঁচতে পারবে, অন্য কিছু খাবে, খেয়ে বাঁচবে। এটা হলো প্রিডেটর, সে যখন পাবে তখন খাবে। তাহলে দে আর মেইনলি ফ্রি লিভিং স্পিসিস অ্যান্ড ডাইরেক্টলি কনজিউম এ লার্জ নাম্বার অফ প্রে ডিউরিং দেয়ার হোল লাইফ টাইম। প্রেটা হলো কি, প্রেটা আমার পোকা, আমি যাকে দমন করতে চাচ্ছি সে এই পোকাটাকে খাবে। এখানে অনেক এক্সাম্পল আছে, যেমন স্পাইডার কিন্তু খুব ভালো প্রিডেটর। স্পাইডার, আমরা জানি না মাকড়সাগুলা পোকা মশা ধরে খায় না, কিন্তু মশার দেহের উপরে তো আর মাকড়সা বাস করে না, মাকড়সা যখন মশাটাকে পায় তখন সে খেয়ে ফেলে, দিনে একটাও খাইতে পারে, 5টাও খাইতে পারে, তাই না? তাহলে এটা হলো প্রিডেটর। এছাড়া আর কি আছে, লেডি বার্ড বিটল, হ্যাঁ, দেয়ার লার্ভি আর ভোরাসিয়াস প্রিডেটর অফ অ্যাফিড খেয়ে ফেলে। তখন লেডি বার্ড বিটল এই যে অ্যাফিড ধরে খেয়ে ফেলতেছে, এদের লার্ভাও অ্যাফিড ধরে খায়। তারপরে অলসো এটা আছে কি, প্রেইং ম্যান্টিড, এগুলাও দেখো পোকা ধরে খাচ্ছে, হ্যাঁ, গ্রাস হপার ধরে খাচ্ছে, এটা ফ্রিল ক্রিকেট বা গ্রাস হপার ধরে খাচ্ছে। তাহলে এগুলা হচ্ছে, বলো, আমি শুনতে পাইনি। টিকটিকি, হ্যাঁ পড়বে তো, অবশ্যই পড়বে। আব্বু মোবাইলটা দাও তো। অবশ্যই টিকটিকি প্রিডেটরের মধ্যে পড়বে। টিকটিকিও যদি আমরা ফিল্ডে ছাড়তে পারি তাহলেও আমাদের, কিন্তু আমরা ছাড়তে পারি না, কারণ সে তো বাঁচবে না ফিল্ডে, তাই না? ওই জন্য ওটাকে আমরা, হ্যাঁ, ওই জন্য আমরা ছাড়তে পারি না। কিন্তু কিন্তু স্পাইডার কিন্তু আছে, স্পাইডার নেচারে আছে, স্পাইডারটাকে কিন্তু আমরা প্রিডেটর হিসেবে ব্যবহার করি। এরপরে লেডি বার্ড বিটল,
তারপর আরো আরো অনেক লেসুইং অনেক আছে, এগুলো আমরা সাধারণত বায়োলজিক্যাল এজেন্ট হিসাবে রিলিজ করি। ফ্যান বন্ধ করো। আচ্ছা, এরপরে ভার্টিব্রেট, এই দেখো ভার্টিব্রেট প্রেডিপিডেটরের মধ্যে আছে ফিশ, মাছও কিন্তু পোকা ধরে ধরে খায়, ফ্রগস, টোডস, লিজার্ডস, এই যে টিকটিকি আছে, স্নেক, বার্ডস, এগুলো সব ভার্টিব্রেট প্রিডেটর, এরাও কিন্তু পোকা ধরে ধরে খায়, এদেরকেও আমরা এজেন্ট হিসাবে ব্যবহার করতে পারি। তো আমরা তো আর এগুলা ধার করে আনা আমাদের ইম্পোর্টেশনের প্রয়োজন নাই, এটা আমাদের দেশে আছে, এগুলাকে কনজার্ভ করতে হবে। মনে করো পাখি বসার জায়গা করে দিব, পাখি বাসা থাকলো, নেকারে থাকলো, মরলো না, ব্যাঙ থাকলে আমার পোকা কমবে, এগুলা আমরা করতে পারি, এগুলা করেও আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল করতে পারি। তারপরে প্রিডেটর গেল, এখন আমরা আসব নেমাটোড। আচ্ছা, প্যাথোজেনের ভেতরে না, এরাও নেমাটোড আছে কিছু কিছু, এটা প্রিডেটরি নেমাটোড। দেয়ার আর ওভার 300 স্পিসিস অফ নেমাটোডস দ্যাট আর নোন to attack insect, তারা ইনসেক্টকে খেয়ে ফেলে। Most of the research in biological control however has focused on only 2 genera, হ্যাঁ, এই দুটো জেনারা, হেটারোরাইবডিটিস আর একটা হলো স্টেইনের নেমা, এটা এই দুটো স্পিসিস নেমাটোড, এরা বায়োলজিক্যাল এজেন্ট হিসাবে পোকা দমন করার জন্য এরা ব্যবহার করা হয়। অনেক আছে কিন্তু সবগুলা মাত্র দুইটাই ব্যবহার করে, এই দুইটা নেমাটোডকে আমরা বায়োলজিক্যাল এজেন্ট হিসাবে, প্রিডেটর হিসেবে ইনসেক্ট দমন করার জন্য ব্যবহার করে থাকি। এরপরে আসলাম, প্রিডেটর গেল, এখন আসি প্যারাসিটয়েড। প্যারাসিটয়েডটা কি? অনেক সময় তোমাদের পরীক্ষায় কিন্তু পার্থক্য আসবে, প্রিডেটর আর প্যারাসিটয়েডের মধ্যে পার্থক্য করো। প্যারাসিটয়েডস এই শব্দটা কিন্তু তোমরা আগে কিন্তু পাওনি, এখন পড়তেছো। প্যারাসিটয়েডস lay their eggs on or in the body of an insect host. আসলে প্যারাসিটয়েড গুলা কিন্তু একরকম আর একটা ইনসেক্ট, তারা তাদের ডিম পাড়ে তাদের হোস্ট, যে আমাদের যে পেস্ট যাকে আমি দমন করব তার দেহের ভেতরে অথবা দেহের উপরে। The parasitoid lay their eggs on or in the body of an insect host, which is then used as food. ডিম পাড়ে, সেই ডিম থেকে যে লার্ভাটা বের হবে, বাচ্চাটা বের হবে, সে তখন তার ওই হোস্টের যে ডিমটা বা বডিটা তখন তারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাকে মেরে ফেলবে। মনে করো আমি আমার যে পোকা, মনে করো রাইস কি বলে ইউরোপিয়ান কর্ন বোরার, এই বোরার একটা লার্ভা, এটার গায়ের মধ্যে ডিম পেড়ে দিল এই একটা প্যারাসিটয়েড, ডিম থেকে ওই প্যারাসিটয়েডের বাচ্চা বের হয়ে ওটা করবে কি, ওই যে কর্ন বোরার আমার যে ক্ষতিকর পোকা, ওই লার্ভাটার ভেতরের খেয়ে ফেলবে, সে খেয়ে ওই লার্ভাটাকে আর ফুটতে দিবে না। তাহলে ওখান থেকে কর্ন বোরার হইলো না, আমার পোকার সংখ্যা কমে গেল না, সে আর সংখ্যা বাড়াতে পারলো না। এভাবে সাধারণত প্যারাসিটয়েড গুলা কাজ করে থাকে। প্যারাসিটয়েড lay their eggs on or in the body of an insect host, which is then used as food for developing larvae of the parasitoid. প্যারাসিটয়েডের লার্ভিটাকে লার্ভির খাদ্য হিসাবে সে ওই দেহটাকে খেয়ে ফেলে, যে পোকাটাকে আমি দমন করতে চাচ্ছি সেই পোকার দেহটাকে খেয়ে ফেলে বা তাকে মেরে ফেলে। দি হোস্ট ইজ আলটিমেটলি কিল্ড, হোস্টটা মরে যায়। তাহলে প্যারাসিটয়েড দেখো, হোস্টের সাথে তার একটা ক্লোজ রিলেশন আছে, হোস্টের দেহের মধ্যে তার একটা কোনো অবস্থায় থাকতে হবে, থাকবে, সে কিন্তু ফ্রি লিভিং না, হয়তো অ্যাডাল্ট অবস্থায় ফ্রি লিভিং, কিন্তু ডিম অথবা লার্ভিটা কিন্তু হোস্টের দেহের ভেতরে থাকবে। এই জন্য হোস্টের সাথে তার একদম একটা ক্লোজ রিলেশন আছে, তার হোস্টের উপরেই তার কোনো অবস্থায় কোনো এক স্টেজে থাকতেই হবে, থেকে সে হোস্টকে মারবে, হুইচ ইজ দেন ইউজড as the food of the developing larvae. The host is ultimately killed. Most insect parasitoids are wasp. Maximum parasitoid গুলা হলো wasp or flies. বলতা যে হাইমেনোপটেরা অর্ডারের ইনসেক্ট গুলাই প্যারাসিটয়েড, ম্যাক্সিমাম হাইমেনোপটেরা অর্ডারের ইনসেক্ট গুলা প্যারাসিটয়েড হিসেবে কাজ করে, and usually have a variety of narrow range, usually have a ভেরি ন্যারো হোস্ট রেঞ্জ, এদের হোস্ট রেঞ্জও খুব ন্যারো। একটা প্যারাসিটয়েড সাধারণত একটা হোস্টের উপরেই থাকে, একাধিক থাকে না। ওই প্যারাসিটয়েডটা ছাড়লে, রিলিজ করলে সে শুধু ওই পোকায় দমন করবে, অন্যকে কিন্তু দমন করবে না, সাধারণত করে না। এজন্য এদের হোস্ট খুবই ন্যারো, হোস্ট রেঞ্জ ন্যারো। এটা একটা উপকার, কারণ সে যদি আমার উপকারী পোকাও মেরে ফেলতো তাহলে কিন্তু আমি তাকে ব্যবহার করতে পারতাম না, সে শুধুমাত্র ওই পোকাটাকেই মারবে যে পোকাটা আমার শত্রু।
এই জন্য এটা একটা সুবিধা। তাহলে প্যারাসিটয়েড হবে ওই ধরনের ইনসেক্ট যে কিনা অন্য ইনসেক্টের দেহে ডিম পারবে এবং মানে দেহের মধ্যে থেকে তাকে মেরে ফেলবে, তখন সেই পোকাটাকে আমরা বলবো প্যারাসিটয়েড। এটা দেখো, এবং হাইমেনপটেরা অর্ডারের ওয়াস্প গুলাই হলো ম্যাক্সিমাম প্যারাসিটয়েড। কিছু কিছু ডিপটেরা আছে, লার্ভা ডিপটেরা আছে, তারাও প্যারাসিটয়েড হিসেবে থাকে। দেয়ার আর 4 ইম্পর্টেন্ট গ্রুপস অফ প্যারাসিটয়েড। 4 ধরনের প্যারাসিটয়েড আছে। একটা হলো ইকনিওমোনিড ওয়াস্প, ব্রাকোনিড ওয়াস্প, ইকনিওমোনিড ওয়াস্প, ব্রাকোনিড ওয়াস্প, আর আছে কি চ্যালসিড ওয়াস্প এবং ট্যাকাইনিড ফ্লাইস, সরি প্যারাসিটয়েড আছে। 4 রকমের প্যারাসিটয়েড আছে। দেয়ার আর 4 ইম্পর্টেন্ট গ্রুপস অফ প্যারাসিটয়েডস: ইকনিওমোনিড ওয়াস্প, ব্রাকোনিড ওয়াস্প, চ্যালসিড ওয়াস্প এন্ড ট্যাকাইনিড ফ্লাইস। ইকনিওমোনিড ওয়াস্প যেটা, তারা সাধারণত 5 থেকে 10 মিলিমিটার এইরকম সাইজের, প্রে মেইনলি অন ক্যাটারপিলার। এরা সাধারণত ক্যাটারপিলারটা দেহের মধ্যে থেকে ওটাকে মেরে ফেলে, বা প্যারাসিটাইজ, প্রে না শব্দটা ব্যবহার না করে প্যারাসিটাইজ শব্দটা হলে খুব ভালো হতো। দে মেইনলি প্যারাসিটাইজড ক্যাটারপিলার, অন ক্যাটারপিলারের উপরে তারা প্যারাসিটাইজ করে। এরপরে ব্রাকোনিড ওয়াস্প, টাইনি ওয়াস্প আপ টু 5 মিলিমিটার, এটা ছোট ছোট, খুব ছোট। এই ওয়াস্পগুলা 5 মিলিমিটার তার চেয়ে ছোট বা ওইরকম সাইজের হবে। অ্যাটাক ক্যাটারপিলার্স অ্যান্ড এ ওয়াইড রেঞ্জ অফ আদার ইনসেক্ট, অন্য আরো কিছু ইনসেক্টকেও তারা অ্যাটাক করে। ক্যাটারপিলারকেও করে, লেপিডোপ্টেরা, ক্যাটারপিলার বলতে লেপিডোপ্টেরা লার্ভাকে বুঝি, তাকেও অ্যাটাক করে। অন্য আবার ওয়াইড রেঞ্জ অফ ইনসেক্টও তারা অ্যাটাক করে। এরপরে চ্যালসিড ওয়াস্প, অ্যামাং দি স্মলেস্ট, মানে ওয়াস্পদের ভেতরে সবচেয়ে ছোট এটা ইনসেক্ট, যারা লেস দ্যান 3 মিলিমিটার সাইজের, খুবই ছোট চ্যালসিড ওয়াস্প গুলা। প্যারাসিটাইজ এগস অবলিক লার্ভি অফ হোয়াইট ফ্লাই, হোয়াইট ফ্লাইয়ের এগ অথবা লার্ভিকে তারা প্যারাসিটাইজ করে। ক্যাবেজ ক্যাটারপিলারও করতে পারে, স্কেল ইনসেক্টেও তারা প্যারাসিটাইজ করতে পারে, বা তাদের উপরে তাদের উপরে বাস করে তাদেরকে মেরে ফেলে। তাহলে আমরা ইকনিওমোনিড ওয়াস্প, তারপর ব্রাকোনিড ওয়াস্প, চ্যালসিড ওয়াস্প, আর একটা আছে ফ্লাইস, ট্যাকাইনিড ফ্লাইস। এটা ট্যাকাইনিড ফ্লাইসটা হচ্ছে প্যারাসিটাইজড এ ওয়াইড রেঞ্জ অফ ইনসেক্টস ইনক্লুডিং ক্যাটারপিলার্স, অ্যাডাল্ট অ্যান্ড লার্ভি অফ বিটল। কোলিওপ্টেরা অর্ডারের পোকাকেও তারা প্যারাসিটাইজ করতে পারে। ট্রু বাগস এবং কিছু কিছু বাগ, হেমিপ্টেরা অর্ডারের ইনসেক্টকে তারা প্যারাসিটাইজ করতে পারে। এটা হলো চ্যালসিড ফ্লাই, এরা ফ্লাই ডিপটেরান, আর এগুলা হলো হাইমেনপটেরান ইনসেক্ট। তাহলে এগুলো হচ্ছে আমরা প্যারাসিটয়েডের কথাবার্তা বললাম। তাহলে প্যারাসিটয়েড, প্রিডেটর আর প্যারাসিটয়েডের মধ্যে মেইন পার্থক্য হলো প্রিডেটর গুলা হলো ফ্রি লিভিং, প্যারাসিটয়েড গুলা কিন্তু ফ্রি লিভিং না। তারা কোনো না কোনো অবস্থাতেই তাদের হোস্টের সাথে থাকতে হবে, সংযুক্ত থাকতে হবে। আর প্রিডেটর হচ্ছে কখনো কখনো মানে ইনসেক্ট, মানে হোস্টকে একটাও মারতে পারে, একাধিকও মারতে পারে, কিন্তু প্যারাসিটয়েড, একটা প্যারাসিটয়েড একটা হোস্টকেই কিল করবে। বুঝতে পারছো? অনেকগুলা কিন্তু পারবে না, ঠিক আছে? একটা প্যারাসিটয়েড একটা হোস্টকে। তবে সুখের কথা হলো একটা প্যারাসিটয়েডের অ্যাডাল্ট অনেক 200, 300, 400 করে ডিম দেয়। এই ডিম থেকে লার্ভাগুলা প্রত্যেকটা একটা একটা করে ডিম দেয়, তো একটা একটা করে একটা অ্যাডাল্ট কিন্তু 400-500 ইনসেক্টকে দমন করতে পারে, কারণ সে প্রত্যেকটাতে একটা একটা করে ডিম দিবে এবং ওইগুলাকে মেরে ফেলবে। সে খুঁজে খুঁজে ওই লার্ভার উপরেই ডিম দিবে বা ডিমের উপরেই ডিম দিবে, যেখান থেকে আর অ্যাডাল্ট মানে পোকা, আমার ক্ষতিকর পোকা বের হবে না। এটা একটা সুবিধা। আর প্রিডেটর হলো যখন যেটা পাবে সে তখন সেগুলা খাবে, এগুলো হলো প্রিডেটর। প্রিডেটর ইনসেক্টও হতে পারে, পাখিও হতে পারে, লিজার্ড হতে পারে। প্যারাসিটয়েড অবশ্যই ইনসেক্ট গুলা, তাই না? এগুলাই আমাদের থাকলো। এখানে দেখো হোয়াইট ফ্লাইয়ের একটা একটা আছে, এটা 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 বাজারে কিন্তু বিক্রি হয়। এটা আমি একটা দিয়েছি তোমাদের দেখানোর জন্য। বাজারে হোয়াইট ফ্লাই কন্ট্রোল করার জন্য এই হোয়াইট ফ্লাই প্যারাসাইট নামে বাজারে বিক্রি হয়। অ্যানকারসিয়া ফর্মোসা, এটা জীবাণু, এটা প্যারাসিটয়েডের নাম অ্যানকারসিয়া ফর্মোসা, এটা বিক্রি করে বাজারে। এটা সাধারণত অ্যানকারসিয়া ফর্মোসা ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট ডেভেলপ। এটা বাজার, এটা মোড়ো, এটা আমি খোসা দিয়েছি, যেটা বাজারে বিক্রি করে সেই ঠোঙা,
হ্যাঁ, এটা তার মানে বাজারে বিক্রি হয় উন্নত দেশে, আমাদের দেশে নাই, আমাদের দেশে এখনো আমরা এত দূর যেতে পারিনি। তাইলে এটা কিভাবে কন্ট্রোল করে দেখো, এটা মেকানিজমটা ম্যাম কি? আজকে এই পর্যন্তই থাক প্লিজ। তাই না, তোমাদের সময় হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা থাক, এটা আজকে এ পর্যন্ত থাক, তাহলে আমরা সামনের ক্লাস